হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর যেটা তোমাদের পাঠ্য বিষয়টা রয়েছে তার পার্ট 2 আজকে আমরা আলোচনা করব। এর আগে আমি পার্ট 1টা তোমাদেরকে পড়িয়েছি, যে বা যারা দেখো না কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকে আমরা পার্ট 2 আলোচনা করব। চলো শুরু করছি। দেখো, এর আগে আমরা ক্ষুদ্র অণুসমূহ পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যটা পর্যন্ত পড়েছিলাম। এরপর আমরা বৃহৎ অণুসমূহ থেকে পড়ব। দেখো, বৃহৎ অণুসমূহের মধ্যে পড়ছে জটিল শর্করা। কি না, একাধিক সরল শর্করা নিয়ে জটিল শর্করা গঠিত হয়। এটি কোষ মধ্যস্থ কোষের মধ্যে অন্যতম একটি জৈব অণু। উদ্ভিদরা কি করে, সালোকসংশ্লেষের সময় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। জটিল শর্করা দু প্রকারের হয়, দ্বিশর্করা আর হচ্ছে বহুযৌগিক শর্করা। দ্বিশর্করা কোনগুলো না, ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ এগুলো। এবং দ্বিশর্করা দুটো গ্লুকোজ অণু দিয়ে গঠিত। আর বহুযৌগিক শর্করা কোনগুলো না, যেমন শ্বেতসার, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে বহুযৌগিক শর্করা। এই শর্করা 10টি বা তার বেশি একক শর্করা নিয়ে গঠিত। ঠিক আছে। তারপর রাসায়নিক সংগঠন বলছে কার্বোহাইড্রেট সাধারণত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি দ্বারা কিন্তু এক প্রকার জৈব যৌগ। কার্বোহাইড্রেট সাধারণত হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1, আর এর সাধারণ সংকেত হচ্ছে CnH2ON। ঠিক আছে, এই সংকেতটা কিন্তু মনে রাখবে। প্রশ্ন আসতে পারে যে কার্বোহাইড্রেটের হাইড্রোজেন অক্সিজেনের অনুপাতটা লেখো, উত্তর হবে 2:1। ঠিক আছে। যেমন গ্লুকোজের অনুপাতটা কি, এটাও কিন্তু অনুপাত নয়, গ্লুকোজের আর কি সংকেত কি C6H12O6। এটি কিন্তু একটা কার্বোহাইড্রেট। কখনো কখনো এই অনুপাত ভিন্ন হয়, যেমন র্যামনোজ C6H12O5। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এখানে শর্ট প্রশ্ন দুটো পেলাম। কি পেলাম না, জটিল শর্করা ক প্রকারের কি কি, আর কি পেলাম কার্বোহাইড্রেটের সংকেত এবং কার্বোহাইড্রেটের অনুপাত, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত। ঠিক আছে, যেগুলো আমি হাইলাইট করছি তোমরা কিন্তু পেন দিয়ে সেগুলো হাইলাইট করবে। আর এটা একটা পুরনো বই, আমি আগেও বলেছি এখনো বলছি, তাই সেটাতে কোনো কিছু মনে করো না। পড়াটা ভালো করে দেখে নাও এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝে নাও। এরপরে দেখো জীবদেহে শর্করার ভূমিকাটা কি। বলছে দেহ গঠনে কাজে লাগে। দৈনিক খাদ্যে প্রায় 70-80% শর্করা থাকে যা দেহ গঠনে অংশগ্রহণ করে। তাহলে শর্করা বলতে যেটা আমরা খাচ্ছি, অর্থাৎ কার্বোহাইড্রেট যেটা আর কি। ঠিক আছে, শক্তি সরবরাহ করে। কিরকম না, শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। 1 গ্রাম শর্করার জারণে 4.1 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, মনে রাখবে। সঞ্চয়টা কি না, প্রয়োজনের অতিরিক্ত শর্করা যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে যা ভবিষ্যতে ব্যবহৃত হয়। ঠিক আছে। দ্বিশর্করা খাদ্য উৎপাদন রূপে ব্যবহৃত হয়, যেমন মল্টোজ, বার্লি, ল্যাকটোজ, দুগ্ধ শর্করা, সুক্রোজ, ইক্ষু শর্করা ইত্যাদি। পলিস্যাকারাইড বা বহুযৌগ শর্করা হলো শ্বেতসার, যা চাল, আলু, রুটিতে সঞ্চিত থাকে, অর্থাৎ পুষ্টি যোগায়। তাহলে আমরা যে ভাত খাই সেগুলো কিন্তু কার্বোহাইড্রেট অথবা শর্করা। ঠিক আছে। সেলুলোজ কোষ্ঠবদ্ধতা দূর করে। এই জিনিসটা ভালো করে পড়বে যে জীবদেহে শর্করার ভূমিকাটা কি। দ্বিতীয় কি, বৃহৎ অণু ক্ষেত্রে প্রোটিন বা আমিষ। বলছে কোষের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন। বোঝা গেল। কোষ গঠনে প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। গ্রিক শব্দ প্রোটিওস থেকে প্রোটিন কথাটির উৎপত্তি। ডাচ রসায়নবিদ মাল্ডার কিন্তু এই প্রোটিনের নামকরণ করেন। শর্ট প্রশ্ন পেলে একটা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি কি প্রশ্ন হতে পারে। জানো, তোমরা আমার পড়াটা শোনার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে দেবে যে এই একটা প্রশ্ন পেলাম। ঠিক আছে, খাতায় কিন্তু এগুলো মার্ক করবে। রাসায়নিক গঠনটা জাস্ট একবার রিডিং করে নেবে, তাহলেই হবে। এখানে সেরকম পড়ার কিছুই নেই। ঠিক আছে, প্রোটিনের রাসায়নিক গঠনটা ওকে। শুধু মনে রাখবে যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা সৃষ্ট যেটা, সেটাকে বলা হয় পলিপেপটাইড শৃঙ্খল। ঠিক আছে, এই পলিপেপটাইড শৃঙ্খল দ্বারাই গঠিত হয় প্রোটিন অণু। ওকে, এই ছবিটার মাধ্যমে সেটা এখানে পরিষ্কার বোঝানো হয়েছে। ওকে, পলিপেপটাইড ছবিটা কিন্তু অনেকটা ত্রিমাত্রিকের মতো আকার ধারণ করে। পড়াটা পড়ানোর পাশাপাশি একটা কথা বলি, তোমরা অনেকেই আমায় কমেন্টে জিজ্ঞাসা করো যে বইটা কোন রাইটারের। এটা কিন্তু সাতরা পাবলিকেশনের বই। ঠিক আছে, তোমরা চাইলেই বইটা কিনতে পারো, ভালো বই। তো দেখো, এর পরের প্রশ্ন, জীবদেহে প্রোটিনের ভূমিকা কি। এর আগে যেমন পড়েছো জীবদেহে শর্করার কি ভূমিকা, সেরকম জীবদেহে প্রোটিনের কি ভূমিকা। দেহ গঠন বলছে জীবদেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। কোষের গঠন বস্তুর বেশিরভাগটাই প্রোটিন। দেহের পেশি, অস্থি, তরুণাস্থির প্রভৃতি প্রোটিন দিয়ে তৈরি। বোঝা গেল। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে সাহায্য করে। কিরকম না, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অত্যাবশ্যক উপাদান। দৈহিক বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য যে ক্ষয়ক্ষতি যা হয় তা প্রোটিনই কি করে, পরিপূরণ বা পূরণ করে দেয়। উৎসেচক সংশ্লেষ কি করে না, জীবদের জৈব অনুঘটক উৎসেচক যেটা প্রোটিন দিয়েই তৈরি। প্রোটিনের ক্যালোরি মূল্য কত, 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম।
এটা কিন্তু পরীক্ষায় আসবে যে প্রোটিনের ক্যালোরি মূল্য কত, কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য কত, যেটা একটু আগে আমরা পড়লাম না 4.1 কিলো ক্যালোরি হচ্ছে শর্করার বা কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য। এরপর যেটা পড়তে হবে প্রোটিনের শ্রেণী বিভাগ। প্রোটিন 3 রকম, কি কি? সরল প্রোটিন, সংযুক্ত প্রোটিন, লব্ধ প্রোটিন। ঠিক আছে, সরল প্রোটিন কোনগুলো? না যেসব প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড সহযোগে গঠিত, অন্য কোনো পদার্থের সঙ্গে যুক্ত থাকে না, তাদের বলে সরল প্রোটিন। যেমন অ্যালবুমিন, যেটা ডিমের সাদা অংশ, তোমরা হয়তো অনেকেই জানো। সংযুক্ত প্রোটিন কোনটা? না সরল প্রোটিন অন্য কোনো প্রোটিনবিহীন প্রোস্থেটিক গ্রুপের সঙ্গে সংযুক্ত থাকলে তাকে সংযুক্ত প্রোটিন বলে, যেমন নিউক্লিয় প্রোটিন। আর লব্ধ প্রোটিন কোনটা? না লব্ধ প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায় না, প্রোটিন অণুর আদ্র বিশ্লেষণের সময় এদের উদ্ভব হয়, যেমন পেপটোন। জাস্ট একবার রিডিং করে নেবে তাহলেই হবে, শুধু ভাগটা মনে রাখবে। প্রোটিন 3 রকমের। ওকে, এরপরে আসছি ফ্যাট বা স্নেহ পদার্থ। বলছে জীবদেহে কার্বোহাইড্রেট ও প্রোটিনের মতো ফ্যাট বা স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের শরীরে প্রয়োজনীয়। সকল রকম লিপিডকে সাধারণভাবে কি বলা হয়? ফ্যাট বলা হয়। গ্রিক শব্দ লিপোজ এর অর্থ হলো ফ্যাট। ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থগুলিকে জলে অদ্রবণীয়, কিন্তু বেনজিন, ইথার বা ক্লোরোফর্ম এরা কিন্তু দ্রবণীয়। বোঝা গেল? মনে রাখবে ফ্যাট কিন্তু জলে গলে না, বেনজিন, ইথার বা ক্লোরোফর্ম এরা কিন্তু গুলে যায়। ওকে, রাসায়নিক গঠনটা একবার পড়ে নেবে, এখানে সেরকম কিছু নেই। তারপর চলে এসো ব্র্যাকেটে, দেখো রয়েছে একটা বক্সের মধ্যে কোলেস্টেরল বা কি কোলেস্টেরল, এটা একটা খুব ভালো গুরুত্বপূর্ণ উপাদান। বলছে মানুষের রক্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্টেরল। প্রতি 100 মিলিলিটার রক্তে স্বাভাবিক পরিমাণ হচ্ছে 150 থেকে 250 মিলিগ্রাম। আর অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি? না যে সকল ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু জীবদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজন, তাকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। তারপর প্রশ্ন, এই জীবদেহে লিপিড অথবা ফ্যাটের ভূমিকা কি? অর্থাৎ যে লিপিড সেই কিন্তু ফ্যাট। ঠিক আছে, মনে রাখবে। শক্তির উৎস হিসেবে কাজ করে কিরকম? না প্রাণীদেহে তাপশক্তি উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে। 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে বেশি শক্তি পাওয়া যায় কিন্তু ফ্যাট থেকে। এর আগে আমরা দেখেছি প্রোটিন থেকে কতটা পাওয়া যায়, কার্বোহাইড্রেট থেকে কতটা পাওয়া যায়, কিন্তু ফ্যাট থেকে কিন্তু বেশি পাওয়া যায়। খাদ্য ভাণ্ডার কি? না প্রাণী দেহে চর্বি বা মেদ রূপে সঞ্চিত থাকে, খাদ্য ভাণ্ডার গড়ে তোলে। যেটা চর্বি হয় শরীরে প্রত্যেক মানুষের বা প্রত্যেক প্রাণীদের, সেই চর্বিটাই কিন্তু ফ্যাট। ঠিক আছে, উপবাসকালে বা শর্করা জাতীয় খাদ্যের অভাব ঘটলে, যখন কেউ উপবাস থাকে বা অনেকক্ষণ শর্করা জাতীয় খাবার খায় না, অর্থাৎ ভাত রুটি কিছু খায় না, তখন কি হবে না ওই ফ্যাট শক্তির উৎস হিসাবে কি করবে? কাজ করবে। ফ্যাটটা শক্তির উৎস হিসেবে কাজ করছে, জমে আছে শরীরের মধ্যে। ঠিক আছে, সেটা। এরপর আসছে তাপ নিয়ন্ত্রণ। বলছে ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট দেহে তাপ সংরক্ষণে সহায়তা করে, দ্রাবক হিসেবে কাজ করে। ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাটে দ্রবীভূত হয়। তাহলে ফ্যাটে দ্রবীভূত হয় কি কি, কোন কোন ভিটামিন? এটা পরীক্ষায় আসে, এ, ডি, ই, কে। অ্যাডেক। হরমোন উৎপাদন কি? কোলেস্টেরল থেকে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন ইত্যাদি হরমোন ও ভিটামিন ডি আর কি উৎপন্ন হয়। এর পরের পয়েন্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বলছে প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ জীবের নানান চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় বা অপত্যজনিত এই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকারী ঘটায়, তাদের নিউক্লিক অ্যাসিড বলে। ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিড নামে পরিচিত। দুটো নিউক্লিক অ্যাসিড নাম কি হবে? উত্তর হবে ডিএনএ এবং আরএনএ। প্রাণী এবং উদ্ভিদ কোষের ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে আরএনএ থাকে। আবার কয়েকটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি ডিএনএ কি করে? অবস্থান করে। ঠিক আছে, এরপরে চলো রাসায়নিক গঠনটা কিরকম। না নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নামক একক বৃহৎ আর কি বস্তুর সমন্বয়ে গঠিত একটি বৃহৎ যৌগ। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএতে নিউক্লিওটাইড এককগুলো একের পর এক রৈখিক সজ্জায় সংযুক্ত হয়ে দীর্ঘ নিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি করে। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক। তাহলে নিউক্লিওটাইড কি? নিউক্লিক অ্যাসিডের একক। মনে রাখবে প্রতিটি নিউক্লিওটাইড একটি নাইট্রোজেন বেস ও একটি পেন্টোজ শর্করা ও একটি ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। ব্যাস, রিডিং বলেই হবে। মেন পয়েন্টে চলে আসুন, জীবদেহে নিউক্লিক অ্যাসিডের কি ভূমিকা আছে। দেখো ডিএনএ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোষের সমস্ত জৈবিক ক্রিয়া কি করে? নিয়ন্ত্রণ করে। ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। আরএনএ কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এই কাজটা কিন্তু মনে রাখবে, আরএনএর কাজ কি, ডিএনএর কাজ কি, এবং জীবদেহে নিউক্লিক অ্যাসিডের ভূমিকা কি। এরপরে যেটা ইম্পর্টেন্ট পার্ট, কোষে এনার্জি কারেন্সি হিসেবে এটিপির ভূমিকা। এটিপি কিন্তু কোষের এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু দাগানো আছে বলে এটা মনে করুন, এটা পুরনো বই বলে
দাগিয়ে রেখেছে হয়তো যার বই, কিন্তু এটা কোনো মাইন্ড করো না, তোমরা শুধু পড়াটা বুঝে নাও। বলছে এটিপির পুরো নাম পরীক্ষাতে আসে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবে, মুখ্যত শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয় এই এটিপি। এটিপি থেকে নির্গত শক্তি জীবদেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে বা ব্যবহৃত হয়। জীবদেহে একমাত্র এটিপি অণুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকতে পারে, এই কারণেই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। ব্যাস, এর আনসারটা এইটুকুনি লিখলেই যথেষ্ট যে কেন এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। একটি এটিপি ভেঙে 7.3 ক্যালোরি শক্তি নির্গত হয়। মনে রাখবে, অ্যাডিনোসিন মনোফসফেট এএমপি আর একটি ফসফেট সহযোগে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, এটাও পরীক্ষা জিজ্ঞাসা করে যে এএমপি ও এডিপির প্রণাম কি। এটা গঠন করে এডিপির সঙ্গে একটি ফসফেট সংযুক্ত হয়ে এটিপি গঠন করে। এটি একটি ফসফেট সংযুক্তিকরণ বন্ডে প্রচুর মাত্রায় শক্তি সঞ্চিত হয়। এই শক্তি সম্পন্ন বন্ড কোষ ও কলায় সঞ্চিত থাকে। যখন শক্তির প্রয়োজন হয় তখন এটিপি ভেঙে এডিপি তৈরি হয় এবং এডিপি ভেঙে এএমপি তৈরি হয়। পরপর সিরিজ ওয়াইজ কিন্তু তৈরি হয়, ফলে শক্তির মুক্তি ঘটে এবং কোষ ও কলার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটিপি ভেঙে শক্তি নির্গত হওয়ায় এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। তো আজকে এই ভিডিও তোমাদেরকে আমি এই পর্যন্ত পড়ালাম। নেক্সট ভিডিওতে আমি তারপর থেকে অর্থাৎ ভিটামিন থেকে পড়াবো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।